অ্যাপল কোম্পানির ফাউন্ডার স্টিভ জবস, যিনি একজন ব্রিলিয়েন্ট লিডার, যাকে নিয়ে হাজার হাজার ভিডিওতে পুরো ইউটিউব ভরে আছে। হয়তো তুমিও অনেক ভিডিও দেখেছো, তবে আজকে এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আচ্ছা, যদি এইরকম হয় যে স্টিভ জবস তার 50 বছরে যা যা শিখেছেন, তা যদি আমি আপনাকে মাত্র 15 মিনিটে শিখিয়ে দিই, তাহলে বিষয়টা কেমন হবে? উত্তরে হয়তো বলবেন, ভালোই তো। আসলে আজ সেটাই হতে চলেছে। 2005 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে স্টিভ জবস একটি স্পিচ দিয়েছিলেন, আর এতে তিনি তার জীবনের সবচেয়ে বড় লার্নিংকে মাত্র 15 মিনিটে বলেছিলেন, আর সেটা 3টি গল্পের মাধ্যমে। এখন যদি আমি তোমাদের জিজ্ঞেস করি যে স্টিভ জবসের সেই স্ট্যানফোর্ড কমেন্সমেন্ট স্পিচটা তুমি কি শুনেছিলে? কয়েকজন বাদে বেশিরভাগ মানুষই হয়তো বলবে, না, আমি শুনিনি। আর এই না শোনার একটি বিশেষ কারণ হতে পারে সেই স্পিচটা ছিল ইংলিশে। জীবনে একবার হলেও যেই স্পিচটা প্রতিটি মানুষের শোনা উচিত, কিন্তু শুধু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য ওয়ার্ল্ড এর সবচেয়ে সেরা স্পিচটা, পৃথিবীর সেরা অনুপ্রেরণামূলক বক্তব্যটি তুমি শুনতে পারবে না, তা তো হতে পারে না। তাহলে আজ কথা সব স্টিভ জবস এর। আমি শুধু ভয়েস দিয়ে বাংলায় আরও অনেক সহজ ভাষার ব্যবহার করে সেই বক্তব্যটি তোমাদের শোনাচ্ছি, যাতে তুমি বলতে পারো যে হ্যাঁ, সেই পৃথিবী বিখ্যাত ভাষণটি আমি শুনেছিলাম। তাহলে কিছু সময়ের জন্য মনের সব চিন্তা এবং বাহিরের কোলাহল থেকে নিজেকে একটু মুক্ত করে নাও। তুমি আজ সেটাই শুনতে চলেছ যার মাধ্যমে তোমার পুরো জীবনটায় পরিবর্তন হয়ে যেতে পারে। চলো তাহলে শুরু করা যাক। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে তোমাদের সমাবর্তন অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব সম্মানিত বোধ করছি। সত্যি বলতে কি, আমি কখনো কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাস করিনি, আর আজকে আমি কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সবচেয়ে কাছ থেকে দেখছি। আজ আমি তোমাদের আমার জীবনের 3টি গল্প শোনাতে চাই। আহামরি কিছু না, শুধু 3টি গল্প। প্রথম গল্পটি হচ্ছে জীবনকে এক সুতোয় বাঁধা নিয়ে। রিড বিশ্ববিদ্যালয়ে ভর্তির 6 মাসের মাথায় আমি পড়ালেখা ছেড়ে দিই। অবশ্য বিশ্ববিদ্যালয় পুরোপুরি ছেড়ে দেওয়ার আগেই প্রায় বছর দেড়েক আমি সেখানে ছিলাম। আমি কেন পড়ালেখা ছেড়েছিলাম? ঘটনার শুরু আমার জন্মের আগে থেকে। আমার মা ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন বিবাহিতা শিক্ষার্থী। তিনি আমাকে দত্তক দিতে চেয়েছিলেন। মা আমাকে এমন পরিবারে দত্তক দিতে চাইছিলেন যাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে। একজন আইনজীবী ও তার স্ত্রী আমাকে দত্তক নেওয়ার জন্য রাজি হলেন, কিন্তু আমার জন্মের পর আমার মা বাবার মনে হয়েছিল তারা আসলে একটি মেয়ে সন্তান আশা করেছিলেন। গভীর রাতে তারা সেই আইনজীবী পরিবারকে ফোন দিয়ে বললেন, অপ্রত্যাশিতভাবে আমাদের একটি ছেলে সন্তান হয়েছে, আপনারা কি তাকে দত্তক নিতে চান? তারা বললেন, অবশ্যই। আমার মা পরে জানতে পারলেন আইনজীবী পরিবারের কেউই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেননি। আমার দত্তক বাবা এমনকি হাই স্কুলও পাশ করেননি। এসব জেনে আমার মা দত্তক চুক্তিপত্রে স্বাক্ষর করতে রাজি হননি। কয়েক মাস পর আমার দত্তক মা বাবা কথা দিলেন তারা অবশ্যই আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়াবেন। এভাবে আমার জীবন শুরু হলো। 17 বছর পর আমি সত্যি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, কিন্তু আমি বোকার মতো স্ট্যানফোর্ড এর মতো ব্যয়বহুল বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছিলাম। আমার নিম্ন মধ্যবিত্ত বাবা মায়ের সকল উপার্জন সেখানেই খরচ হয়ে যেত। 6 মাস এভাবে যাওয়ার পর আমি এর কোনো মানেই খুঁজে পাচ্ছিলাম না। আমার ভবিষ্যৎ জীবন তৈরিতে সেই বিশ্ববিদ্যালয় কতটা ভূমিকা রাখবে সেটা আমি বুঝতে পারছিলাম না। অথচ আমি আমার বাবা মার সারা জীবনের জমানো সব টাকা লেখাপড়ার পেছনেই ঢেলে দিচ্ছিলাম। তাই আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম এবং বিশ্বাস রেখেছিলাম যেন এরপর সব কিছু ঠিকঠাক থাকে। সে সময়ের প্রেক্ষিতে সিদ্ধান্তটা ভয়াবহ মনে হলেও এখন বুঝতে পারি সেটা ছিল আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত। পড়ালেখা বন্ধ করে দেওয়ার পরে আমি সহজেই বিরক্তিকর সব ক্লাস থেকে মুক্তি পেলাম এবং তারপর আমার পছন্দের সব ক্লাসগুলোতে ভর্তি হতে শুরু করলাম। তখনকার সব ঘটনাই
খুব রোমান্টিক ছিল না। আমার নিজের কোনো থাকার জায়গা ছিল না। তাই আমি আমার বন্ধুদের রুমের মেঝেতে ঘুমাতাম। ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে আমি 5 সেন্ট করে পেতাম এবং তা দিয়ে আমি খাবার কিনে খেতাম। সপ্তাহে অন্তত একবার ভালো খেতে প্রতি রবিবার রাতে 7 মাইল হেঁটে শহরের অপর প্রান্তে হরেকৃষ্ণ মন্দিরে যেতাম। আমার ভীষণ ভালো লাগতো। আমার কৌতূহল আর ইন্টুইশন এর কারণে আমি বেপরোয়া যা কিছুই করেছি, পরবর্তীতে তার বেশিরভাগই আমার কাছে মূল্যবান হিসেবে প্রতীয়মান হয়েছে। তোমাদের একটা উদাহরণ দেই। রিড কলেজে সেই সময় সম্ভবত দেশের সেরা ক্যালিগ্রাফি কোর্স হতো। ক্যাম্পাসের সব পোস্টার আর লেবেল আঁকা হতো হাতে করা ক্যালিগ্রাফি দিয়ে। যেহেতু আমি আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম না, তাই সহজেই ক্যালিগ্রাফি শেখার জন্য একটা কোর্সে ভর্তি হয়ে গেলাম। আমি সেরিফ ও সানস সেরিফ টাইপফেস শিখলাম। বিভিন্ন ফন্ট এর স্পেস কমানো বাড়ানো সহ চমৎকার টাইপোগ্রাফি তৈরির কৌশল শিখলাম। ব্যাপারটা ছিল দারুণ ঐতিহাসিক। বিজ্ঞানের বাইরে একটা আর্ট, যা আমাকে ভীষণ আকৃষ্ট করেছিল। ম্যাক কম্পিউটারে আমরা সেই ডিজাইনটাই ব্যবহার করি। এটি ছিল সুন্দর টাইপোগ্রাফি সমৃদ্ধ প্রথম কম্পিউটার। আমি যদি সেই ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি না হতাম, তবে ম্যাক কম্পিউটারে বানান, টাইপফেস আর আনুপাতিক দূরত্বের ফন্ট থাকতো না। আর যেহেতু উইন্ডোজ ম্যাক এর কাজই নকল করেছে, তাই বলা যায় কোনো পার্সোনাল কম্পিউটারেই এ ধরনের ফন্ট থাকতো না। বিশ্ববিদ্যালয় না ছাড়লে আমি কখনোই ক্যালিগ্রাফি কোর্সে ভর্তি হতাম না। ফলে পার্সোনাল কোনো কম্পিউটারে হয়তো কখনো এত সুন্দর ফন্ট থাকতো না। অবশ্য বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ের সেসব বিচ্ছিন্ন ঘটনাগুলোর এমন যোগসূত্র তৈরি করার সম্ভব ছিল না। কিন্তু 10 বছর পর পেছনে ফিরে তাকালে তার সব কিছুই পরিষ্কার বুঝতে পারি। তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে অতীতের বিচ্ছিন্ন ঘটনাগুলোকে এক সুতোয় বাঁধতে পারবে না। এটা শুধুমাত্র পেছনে তাকিয়েই সম্ভব। তাই তোমাকে বিশ্বাস করতেই হবে যে বিচ্ছিন্ন সব ঘটনা ভবিষ্যতে একটা ভালো ফল তৈরি করবে। তোমাকে একটা কিছুর ওপর বিশ্বাস রাখতেই হবে। তোমার নিছক ধারণা, ভাগ্য, জীবন, কর্ম, কিছু একটা। যদি তুমি বিশ্বাস করো যে জীবনের বিচ্ছিন্ন সব ঘটনাগুলো একদিন ভালো ফল বয়ে আনবে, তবেই তুমি মনের কথা মতো চলতে পারবে। আর এভাবেই তুমি সফল হতে পারবে। ভিডিওটি লং হওয়ার কারণে পরবর্তী 2টি গল্প দ্বিতীয় পর্বে দেয়া হবে। এই রকম প্রেরণামূলক ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।